আজ হাসনাত আব্দুল্লাহকে গোপনে হত্যা করায় তার প্রতিদ্বন্দ্বী বিএনপির এমপি এই নিয়ে তারেক রহমান গ্রেফতার। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একসাথে সবাই হাসনাত আব্দুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে। এদিকে আজ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর খুবই খারাপ অবস্থা হয় তার বাসভবনের ভিতরে। বিএনপি নেতাকর্মীরা তার উপর একসাথে ঝাঁপিয়ে পড়ে তারেক রহমানের ইশারায়। তারেক রহমানও আজকে নির্বাচনের একদিন আগে গ্রেফতার হয়েছে। টাকা দিয়ে ভোট কেনার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি, আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না। কেন্দ্র কমিটিতে যারা আছেন, আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলাফল না আনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রগুলোতে অবস্থান রাখবেন। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমন পীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে। দর্শক, সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে সরকার। আজকে আমার দেশপ্রেমিক পুলিশ সদস্য ভাইয়েরা আজকে দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করার জন্য এবং এই জঙ্গিদের নিশ্চিহ্ন করার জন্য আপনাদের একটা ভূমিকা, আপনাদের একটা সময় আসছে। 12 তারিখে নির্বাচন নয়, সুনামি হবে। শেখ হাসিনার খেলা শুরু। শেষ মুহূর্তে ফেসে গেলেন ডক্টর ইউনূস ও নাহিদ ইসলাম। আজ নির্বাচনের একদিন আগে শেখ হাসিনার পরিকল্পনায় অনেকেই ফেসে গিয়েছে। আর আজকে হাসনাত আব্দুল্লাহ বিপদে পড়ে বিএনপি নেতাদের হুমকিকে। তারেক রহমানও কঠিন বিপদে পড়ে হাসনাত আব্দুল্লাহর এই অবস্থা করাতে। দর্শক শ্রোতা, দেশের নির্বাচনকে কেন্দ্র করে অনেক অস্থিতিশীল পরিবেশ সারা দেশে বিরাজ করছে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের মাধ্যমেও অনেক কথা বলেছিল, সেই বক্তব্যের জন্যই সে আজকে বিপদে পড়ে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। টাকা দিয়ে ভোট কেনার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি, আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না। কেন্দ্র কমিটিতে যারা আছেন, আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলাফল না আনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রগুলোতে অবস্থান রাখবেন। হয়তো আপনি অন্য বিএনপির রাজনীতি করেন, অন্য কোন দলের রাজনীতি করেন, আমরা আপনাদের কষ্টটা বুঝি। বিশ্বাস করেন, আপনি দেবিদ্বারের যে উন্নতি চান, আমিও সেই উন্নতি চাই। আমি দেবিদ্বারকে ব্যবসায়িক প্রতিষ্ঠান মনে করি না যে যেখান থেকে টাকা নিয়ে আমি আমার ব্যক্তিগত প্রয়োজন মেটাবো। এখানে যারা আছেন, আপনারা 12 তারিখ সকালে 7:30টায় আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন এবং ফার্স্ট আওয়ারে ভোট দিয়ে এসে নারীরা বাসায় চলে আসবেন। এবং আমাদের যে নেতা কর্মী আপনারা যারা আছেন, তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, এখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যারা কোনোদিন রাজনীতি করে না, শুধুমাত্র সাপ্তাহকলি এই ভোটে আমি দাঁড়াইছি বলে তারা চাকরি ছেড়ে, তারা চাকরি থেকে ছুটি নিয়ে, বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে তারা শুধুমাত্র আমাদের নির্বাচন করার জন্য আসছেন। আপনারা যারা আছেন, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী, ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শক্তির কর্মী, এনসিপির কর্মী, যুব শক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তির আপনারা যারা কর্মী আছেন, আপনারা আগামী 2 দিন রাত জেগে এলাকাবাসীর নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। টাকা দিয়ে ভোট কেনার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা গত 1.5 বছর ধরে বলেছি, আমরা টাকা দিয়ে মানুষকে গোলামি করাইতে চাই না। আবার এখানে কালো টাকার পাহারা চলে আসছে। কালো টাকার মোহরা দিয়ে ভোট কেনা যাবে না। আমরা যাদের হৃদয় কিনে নিয়েছি ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে আপনারা তাদেরকে কিনতে পারবেন না। এবার দেবিদ্বারবাসী সচেতন, তাদেরকে টাকা দিয়ে কিনা যাবে না। আমরা যাদেরকে ভালোবাসা দিয়ে কিনে নিয়েছি, আপনারা তাদেরকে অর্থ দিয়ে কিনতে পারবেন না। আপনাদের যাদের বাসায় টাকা নিয়ে আসবে, আপনারা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফোন দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন। সিদ্ধান্ত আপনার যে আপনি একদিন টাকা খেয়ে 5 বছর গোলামি করবেন, নাকি একদিন সুন্দরভাবে ভোট দিয়ে 5 বছর আপনার মালিকানা প্রতিষ্ঠা করবেন। ভোটের আগের দিন যদি আপনি টাকা খান, এখন যদি আপনারা টাকা খান, আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। আপনাকে গোলামি করতে চান? এই যে বাচ্চাদের স্কুল কলেজের এই বাচ্চারা যারা আছে, তাদের জন্য কি আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাবো না? যদি সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চাই, তাহলে গোলামির ঊর্ধ্বে আমাদের করতে হবে। সেজন্য ভোট কেন্দ্রগুলোকে যথাযথভাবে আপনারা যারা আছেন, আমাদের নিরাপত্তা কর্মী, কেন্দ্র কমিটিতে যারা আছেন, আপনারা সকালে কেন্দ্রে গিয়ে আপনারা ফলাফল না আনা পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রগুলোতে অবস্থান রাখবেন।
বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমনপীড়ন, মব, আত্মতুষ্টির নীতি নির্ধারণ, সবকিছুর জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে 4 দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না, এটা এখন তাদের কাছেও স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে, সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলেই তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়কর ভাবে এই তালিকায় রয়েছেন 9 জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপি। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন, তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে, তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে, এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে, তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই, সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিটটান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে, তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি, সেই কোম্পানিকে আমাদের নিউ মর্নিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল, এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে 66 কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল, তারাও এখন সুর পাল্টাচ্ছে। নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হচ্ছেন, পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। দর্শক, হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি আমরা লক্ষ্য করছি এবং জামাতের উপর বিএনপির সন্ত্রাসী হামলা লক্ষ্য করছি, এবং সেখানে প্রশাসন যথাযথ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এবং অনেক জায়গায় অভিযোগ দিলেও জবাব পাওয়া যাচ্ছে না বা প্রতিকার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে, কিন্তু এরপরও বিএনপি ভোট চুরির একটা মহাপরিকল্পনা করছে। কিন্তু এখানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতার অভাব লক্ষ্য করছি। শুধু এটা না, দেখেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, জনগণের যে প্রত্যাশা, বিশেষ করে 24 পরবর্তী হাসিনা পালানো পরবর্তী বাংলাদেশে একটা সংস্কারের বাংলাদেশ, এখানে সংস্কার অনিবার্য ছিল। ডক্টর ইউনূস সরকার কিছু সংস্কার করেছেন, আর বাকি সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন, যেটা পরবর্তী সরকার করতে বাধ্য হবে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন, গণভোটের ব্যবস্থা করে। তো এতে গণভোট নিয়ে কি হয়, এটা আর একটা অনিশ্চয়তা এখন তৈরি হয়েছে। কারণ বিএনপি জোরালোভাবে গণভোটের পক্ষে মানে গণভোটে না ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে, আর আওয়ামী লীগ না ভোট দিবে। আওয়ামী লীগ সংসদ সদস্য নির্বাচনে ভোট দিবে না, তারা শুধু একটা ভোট দিতে যাবে, শুধু গণভোট দিতে যাবে। এবং গ্রামের সাধারণ মানুষ অনেকেই গণভোট বুঝে না। বিএনপি অনেককে বুঝিয়েছে যে গণভোট হচ্ছে জামাত, অতএব যারা জামাতকে ভোট দিবে না তারা গণভোটে না ভোট দিবে, এরকম একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো সব মিলিয়ে নির্বাচন হলেও পরিস্থিতি কোন দিকে যায়, গণভোটের ফলাফল যদি
পজিটিভ না হয় তাহলে ইউনূস ক্ষমতা ছাড়েন কি ছাড়েন না, এটা নিয়ে অনেক কথা আছে। তো এরই মধ্যে আবার একটা বিষয় সামনে এসেছে যে অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে, কথা বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তো অন্তর্বর্তী সরকারের যদি আসলে দম ফুরিয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অশনি সংকেত। কারণ শুধু 12 ফেব্রুয়ারি নির্বাচন নয়, অন্তর্বর্তীকালীন সরকারের দম জুলাই সনদ পরবর্তী সরকারের মাধ্যমে বাস্তবায়ন করানো পর্যন্ত থাকতে হবে। ইউনূস সরকারের পরিকল্পনা কিন্তু এটা। এবং এই যে দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে এবং বন্দর নিয়ে শেষের দিকে এসে খুব কঠোর অবস্থান, এবং যাওয়ার কয়েকদিন আগেও নতুন নতুন অধ্যাদেশ আইন প্রণয়ন করে, এবং সরকারের উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের চিন্তা নেই। সাধারণত এই ধরনের অনির্বাচিত অসাংবিধানিক সরকার তারা সেফ এক্সিট নেয় নির্বাচন দিয়ে, 111-এর ক্ষেত্রে দেখেছি, এবং তাদের কোনো অস্তিত্ব পরে আর থাকে না। কিন্তু এখন এই সরকারের প্ল্যান হচ্ছে যে তারা মানে এখানে এই জুলাই সনদ যদি পাশ না হয়, এটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই জুলাই যোদ্ধারা হত্যাযোগ্য হবে এবং ইউনূসের গলায় ফাঁসির দড়ি ঝুলবে, এবং এই উপদেষ্টারা এই মোস্তফা সরোয়ার ফারুক, আসিফ নজরুল এরা তো পালাবেন না, এরা দেশেই থাকবেন মনে হচ্ছে। তো এতে ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক, এবং গণভোটে হা পাশ করাতে হবে, হা না হলেও এই জুলাই সনদ পাশ করাতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। এটা হচ্ছে সহজ কথা। গণভোটে না পাশ হলে কি হবে? না পাশ হলেও জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে সবার ফাঁসি হবে, জুলাই পক্ষের শক্তির ফাঁসি হবে। ইউনূস সরকারের সমস্ত উপদেষ্টারা এই সংবিধান অনুযায়ী ফাঁসির যোগ্য, এক চোখ বুঝে ফাঁসি হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা যায়। তো এই জন্য এই সরকারের দম শুধু নির্বাচন পর্যন্ত থাকলে হবে না, নির্বাচনের পর গণভোটের হা জিতলেও ওটা কার্যকর করানো 180 দিন গণপরিষদ হিসাবে কাজ করবে, এই পর্যন্ত চেক দিয়ে রাখা, যে অন্যদিকে যেন না, এটাও এই সরকারকে করতে হবে। এই জন্য নাটাই অনেক কিছু ইউনূস তার হাতে রেখে দিয়েছেন ইসরো, যাতে 180 দিনের মধ্যে এটা বন্দোবস্ত করা যায়, যাতে এই সরকার হিরো হিসেবে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে ভিলেন হতে না হয়, এবং জুলাই যোদ্ধারা যেন দেশে বেঁচে থাকতে পারে মর্যাদার সাথে, তাদের যেন ফাঁসি দেওয়া না হয় পরবর্তীতে। বাড়ি সত্যি বলছি, কিন্তু কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো। যেই 666 কোটি টাকা ট্যাক্সের, মানে গ্রামীণ ব্যাংক পাও, গ্রামীণ কল্যাণ যেগুলো আছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে, যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন নাকি আসবেন না, কিন্তু দেখেন কপালে সুখ্যাতি ছিল, সরকার পতন হয়ে গেল, তিনি দেশে আসলেন। আসার পর তিনি তার যে কি বলা হয় যে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে 666 কোটি টাকা একটা অভিযোগ ছিল, লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে শব্দটা ছিল। তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে, বিএনপি আসলে কি ওনার বিচার হবে? জি, তারেক রহমান বলছেন, মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। ভাবা যায় বিষয়টা? তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া, না, জনাব তারেক রহমান ঠিক আছে, তবে ওনার আরেকটা পরিচয় আছে, ওনাকে কেউ কেউ বলে থাকেন আমতারেক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন। এবার নির্বাচনী জনসংযোগে ঢাকা 12 আসরে তিনি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ তারেক, আমজনতা দলের সদস্য সচিব, তিনি এই কথাগুলো বলছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশের যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে, অথবা ধরেন এনসিপি বা আরো বিভিন্ন ইস্যুতে কথা বলে, কেউ কেউ তাকে বিএনপির চালাচামুন্ডা বলেন, কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষেই কাজ করছেন, বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি। যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে, তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন, এমনকি ডক্টর ইউনূস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলওয়েজ সোচ্চার। তো হঠাৎ করে সেই তারেক, আমতারেক বা জনাব তারেক রহমান, অনেকে আমতারেক বলেন, তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আমতারেক বলেন, তো তিনি মনে করছেন ডক্টর ইউনূসের যে 666 কোটি টাকা এই সরকারি তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলা টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল, বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, আর বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো, ইউনিভার্সিটি, জনশক্তি, অনেক কিছুই। দেখেন ডক্টর ইউনূসের একটা বড় বোকামি ছিল, আমি এটা মনে করি বি অনেস্টলি, যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর 18 মাসে আপনার বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে, উনি লাইসেন্স নিয়ে নিচ্ছেন, তারপরে স্টারলিংক বাংলাদেশে ঢুকাই ফেলছেন, এটা গ্রামীণের সাথে কানেক্টেড। তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন, রাষ্ট্রীয় মান মর্যাদা, সম্মান, দেশে বিদেশে সফর, খানা পিনা, মানে আর 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসনামলে পাইছে? পায় নাই। তবে
আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর। কেন কষ্টকর ওনার বিচার করা? কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতা আসুক, তারা ডক্টর ইউনূসকে এভাবে বিচারের মুখোমুখি করবে, এটা আমার মনে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, অন্যদিকে অনেকে যে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে, এইসব নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।